আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শরীফুল ইসলাম অভ্র তোমাদের সাথে আছি। আজকে আমি তোমাদেরকে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আজকে আলোচনা হবে। 10 মিনিট স্কুল সবসময় স্টুডেন্টদের কল্যাণে কাজ করে এবং আজকে আমরা যে প্রশ্নগুলো পড়াবো 10 মিনিট স্কুলের পক্ষ থেকে, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের ভর্তি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে। সো চলো আমরা দেখে নেই প্রশ্ন কি আছে। সো আমরা প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নটা হলো, শাহী বাংলা কোন সুলতানের উপাধি ছিল? অপশান আছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ, আলাউদ্দিন হোসেন শাহ এবং নাসিরুদ্দিন নুসরাত শাহ। আমরা সবাই জানি যে শাহী বাংলা কোন সুলতানের উপাধি ছিল, এটার উত্তরটা হবে হলো শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা এবং 152 বছর এই ইলিয়াস শাহী বংশটা ছিল। এবং সবচাইতে বড় বিষয় যেটা, সেটা হলো তাকে মহাবীর আলেকজান্ডারের সাথে তুলনা করা হতো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবসময় যেই চেষ্টাটা করব সেটা হলো আমাদের চেষ্টা থাকবে যে গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নগুলো পড়ার জন্য, কারণ ইতিহাসকে প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ তিনটা যুগে ভাগ করা হয় এবং এই যুগগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং ইতিহাসের অংশগুলো কিন্তু পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। যেমন মুঘল সাম্রাজ্য নিয়ে আমরা পড়তে পারি, আমরা পানিপথের যুদ্ধগুলো নিয়ে পড়তে পারি, আমরা পড়তে পারি হলো মৌর্যগুপ্ত সাম্রাজ্য, প্রাচীন যুগের যত সাম্রাজ্যগুলো আছে সেই সাম্রাজ্যগুলো নিয়ে পড়তে পারি আমরা। এই সমস্ত জায়গাগুলো থেকে প্লাস ইংরেজ শাসনামল থেকে, মুসলিমদের শাসনামলের সময়গুলো থেকে এই জিনিসগুলো আমরা যদি পড়ি তাহলে আমাদের এখান থেকে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে প্রশ্ন কমন আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের প্রশ্নটা আমরা দেখি যে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সংগঠন সংস্থা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ এবং জাতিসংঘ সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। জাতিসংঘ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। জাতিসংঘের প্রতিষ্ঠাকাল কবে? জাতিসংঘের যে সম্মেলনগুলো হয়, লন্ডন ঘোষণা, আটলান্টিক সনদ, ডাম্বারটন সম্মেলন, ইয়াল্টা সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন, এই সম্মেলনগুলো প্রত্যেকটা থেকে প্রশ্ন আসে। যেমন জাতিসংঘের প্রথম সম্মেলন কোনটা যদি আমাদেরকে বলে তাহলে আমরা বলবো লন্ডন ঘোষণা। আমাদেরকে যদি প্রশ্ন করে যে জাতিসংঘ সর্বশেষ কোন সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে, আমরা বলবো সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে। এই সম্মেলনগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। যেমন তোমাকে যদি একটা প্রশ্ন করে যে সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিল কয়টা দেশ, তুমি বলবা 50টা দেশ ছিল। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় একটা বিষয় মনে রাখবা, সেটা হলো যে জাতিসংঘের অঙ্গ সংগঠন থেকে, মূল সংস্থা থেকে, এগুলো থেকে প্রশ্ন আসবেই। সো সবসময় জাতিসংঘটা ভালো করে পড়ার চেষ্টা করবা। তোমাকে যদি একটা প্রশ্ন করে এখন যে জাতিসংঘ বর্তমান যিনি তোমার জাতিসংঘের মহাসচিব ছিলেন, ওনার নাম কি? তুমি বলতে পারবো না? অ্যান্তোনিও গুতারেস। ঠিক আছে, উনি কোথায়? পর্তুগালের। সো এরকম প্রশ্ন যেগুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা করবো। যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? অপশনে কলকাতা আছে, নিউ ইয়র্ক আছে, টোকিও আছে, জেনেভা আছে। হবে হলো জাপানের টোকিওতে। জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। সো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত। এখন তোমাকে যদি প্রশ্ন করে যে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়, তুমি কি বলবা? জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়? ধরো তোমাকে এই প্রশ্নটা করতে বলবা, তাহলে তুমি বলবা স্যান জোসে, কোস্টারিকা। স্যান জোসে, কোস্টারিকা, এখানে জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। ঠিক আছে, শান্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। কেমন? শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত। সো এই জিনিসগুলো মোটামুটিভাবে আমরা মনে রাখার কি করব? চেষ্টা করব। ঠিক আছে, ওকে। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে? সামাজিক বিবর্তনবাদ তত্ত্ব, এই তত্ত্বটা কিন্তু খুবই বিখ্যাত একটা তত্ত্ব, যেটা হারবার্ট স্পেন্সার দেন। সেটা মানুষ সবসময় সামনের দিকে আগাতে থাকে এবং সমাজের সংস্কৃতি, কালচার সবসময় পরিবর্তন হতে থাকে। সো এই যে সামাজিক বিবর্তনবাদ তত্ত্ব, এটা হারবার্ট স্পেন্সারের করা। বিখ্যাত ট্রয় নগরী, ট্রয় নিয়ে একটা মুভি আছে। ট্রয় নগরী কোথায় অবস্থিত? গ্রিসে, তুরস্কে, ফ্রান্সে না ইতালি? বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত যে দেশে, সেটা হলো তুরস্কে। তুরস্ক এমন একটা দেশ যেটা দুটো মহাদেশে পড়েছে, এশিয়া এবং ইউরোপের মধ্যে পড়ার কারণে এটাকে ইউরেশিয়া কান্ট্রি বলে। ঠিক আছে, তুরস্কের ইস্তাম্বুল নগরীটা কিন্তু দুটো মহাদেশের মধ্যে পড়েছে। আমরা প্রাচীন গ্রিস, আমরা জানি গণতন্ত্রের প্রবক্তা হলো গ্রিস এবং গণতন্ত্রকে আধুনিকায়ন করে কে? ব্রিটেন। ফ্রান্সকে নিয়ে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে সিটি অফ কালচার বলা হয় ফ্রান্সের কোন শহরকে, আমরা বলবো প্যারিসকে। এবং আমরা জানি ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে 100 বছর ব্যাপী একটি যুদ্ধ হয়, যা শতবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত। ইতালি দেখতে বুট জুতার মতো। পৃথিবীতে বুট জুতার মতো দেখা যায় কাকে? এরকম প্রশ্ন যদি কখনো তোমাকে করে যে পৃথিবীতে বুট জুতার মতো দেখা যায় কাকে, তুমি বলবা ইটালিকে বলা হয় বুট জুতার মতো। ইটালির ভেতরে দুটো রাষ্ট্র আছে, একটাকে বলা হয় ভ্যাটিকান। ভ্যাটিকান পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র রাষ্ট্র, ইটালির ভেতরে রয়েছে। আর একটা হলো সান মেরিনো। সান মেরিনো হলো
পৃথিবীর সবচাইতে প্রাচীন রাষ্ট্র, যেটা হলো ইটালির ভেতরে অবস্থিত। এই ভ্যাটিকান, সান মেরিনো এগুলো থাকার কারণে ইটালিকে একটা ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। দেখলে মনে হয় তারা ছিদ্র করে দিয়ে গেছে। পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র কয়টা আছে? পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে দুটো, একটা হচ্ছে ইটালি, একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ভেতরে দুটো দেশ আছে, একটা হলো লেসোথো, একটা হলো সোয়াজিল্যান্ড। সো আমি একটা প্রশ্নের সাথে সাথে তোমাদেরকে আরও অনেকগুলো প্রশ্ন বলে দিচ্ছি, সো দ্যাট তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রশ্নগুলো কেমন গুরুত্বপূর্ণ। সো আমি আমার গত 21 বছর এক্সপিরিয়েন্স থেকে দেখেছি পড়ানোর সময় যে তোমাদেরকে যদি একটার সাথে আরেকটা লিঙ্ক করে কিছু প্রশ্ন বলে দেই যে কিভাবে আসে বা কীভাবে পড়লে ভালো হয়, সেটা কিন্তু তোমাদের জন্য খুব কাজে লাগবে। সো তোমরা একটা ধারণা পাবা যে আসলে কীভাবে প্রিপারেশনটা নিতে হয়। সো মেসোপটেমীয় সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোনটি? আমরা জানি মেসোপটেমীয় সভ্যতা, এটাকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। সুমেরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, অ্যাশরীয় সভ্যতা, ক্যালোডীয় সভ্যতা, অ্যাশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আর একটা হচ্ছে ক্যালোডীয় সভ্যতা। ঠিক আছে, ক্যালোডীয় সভ্যতা। সো এই 4 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, অনেক সময় অ্যাশরীয় শেষও হয়, কোনো অসুবিধা নেই। সো তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য বলছি আর কি, যে মেসোপটেমীয় সভ্যতাকে 4 ভাগে ভাগ করা যায়। সুমেরীয় সভ্যতার চাকা আবিষ্কার হয়, অ্যাশরীয় সভ্যতার 360 ডিগ্রি কোণ আবিষ্কার হয়, ব্যাবিলনীয় সভ্যতা তারা হচ্ছে বিখ্যাত হলো পৃথিবীতে লিখিত আইনের জন্য। হ্যাঁ, হাম্মুরাবি লিখিত আইনের প্রবক্তা। ক্যালোডীয় সভ্যতায় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এটা ক্যালোডীয় সভ্যতায় হয়, তৈরি করেন নেবুচাঁদনেজার। সো সভ্যতাগুলো নিয়ে আমরা খুব ভালো করে দেখবো। এবং এই মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা, যেটা গড়ে ওঠে হলো তোমার ইরাকে। সো তোমাকে যদি প্রশ্ন করে মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে ওঠে, তুমি বলবা ইরাকে। সো এরপরের কোশ্চেনটা আমরা দেখি, হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? এটাও সভ্যতার একটি অংশ। আমরা জানি হায়ারোগ্লিফিক হলো মিশরীয়দের একটা লিখন পদ্ধতি, এবং মিশরীয়রা পৃথিবীর প্রথম কৃষি কাজের সূচনা ঘটে। তোমাকে যদি প্রশ্ন করে যে পৃথিবীতে প্রথম কৃষি কাজের সূচনা ঘটায় কারা, আমরা বলবো হলো মিশরীয়রা। তোমাকে যদি বলে হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি কাদের, তুমি অবশ্যই বলবা কাদের, মিশরীয়দের। এবং তোমাকে যদি প্রশ্ন করে পৃথিবীতে 365 দিনে বছর 30 দিনে মাস গণনা করে কারা, আমরা কি বলবো? মিশরীয়দের কথা বলবো। সো এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। মিশরীয়দের সবচেয়ে বড় পিরামিডের নাম ফারাও খুফুর পিরামিড। এই জিনিসগুলো মোটামুটি দেখার চেষ্টা করবা, এই জায়গাগুলো পড়বা। মিশরীয় সভ্যতা পড়বা, চৈনিক সভ্যতা পড়বা, পারস্য সভ্যতা পড়বা, তোমার হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, স্যার একটু আগেই বললাম, ভাইয়া একটু আগে বললাম মেসোপটেমীয় সভ্যতার কথা। এই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করবা। এরকম আরও অনেক সভ্যতা আছে। সো এই সভ্যতাগুলো থেকে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসে। তার মানে ভর্তি পরীক্ষার জন্য আমাদেরকে সভ্যতা অবশ্যই পড়তে হবে। স্টারলিংক কি? এটা সবাই জানি। স্টারলিংক বলার এখন কিছুই নেই, বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত। এটা একটা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, ইলন মাস্কের প্রতিষ্ঠানের। এরপরে দেখো, রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ, সেটা হলো হাঙ্গেরি। হাঙ্গেরি দেশটি তারা হচ্ছে রুশ এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে দেশগুলো আছে এগুলো নিয়ে আমরা পড়ব। যেমন সাদা রাশিয়া বলা হয় কাকে? বেলারুশকে। এরকম সাধারণ জ্ঞান প্রশ্ন আসে। চীনের সমাজতন্ত্র হয় কবে? 1949 সালে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় কত ডিগ্রি অক্ষরেখা বরাবর? আমরা বলবো 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর বিভক্ত হয়। সো এরকম কোশ্চেনগুলো আমরা দেখার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রকে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? আমরা জানি বর্তমান যে দলটা ক্ষমতায় আছে, ডোনাল্ড ট্রাম্প, তিনি 47তম প্রেসিডেন্ট, যেটি রিপাবলিকান পার্টির একজন প্রেসিডেন্ট উনি। এবং রিপাবলিকান পার্টি হাতি মার্কায় তারা, আমরা জানি হলো তারা নির্বাচন করে, এবং ডেমোক্রেট পার্টি তারা গাধা মার্কায় নির্বাচন করে। সো যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত হলো রিপাবলিকান পার্টি। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প উনি 45তম প্রেসিডেন্ট ছিলেন, বর্তমানে উনি 47তম প্রেসিডেন্ট, এবং যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট 4 বছরের মেয়াদের জন্য দায়িত্ব পালন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, অলিম্পিকের পতাকায় 5টি চক্র প্রতিনিধিত্ব করে, মহাদেশগুলোর প্রতিনিধিত্ব করে। আমরা যদি দেখি যে নীল হচ্ছে ইউরোপের, হলুদ হচ্ছে এশিয়ার, তারপরে কালো হচ্ছে আফ্রিকার, সবুজ হচ্ছে ওশেনিয়ার, এবং আমরা লাল দেখি হচ্ছে আমেরিকার। সো এরা হচ্ছে অলিম্পিকের 5টি পতাকা চক্র প্রতিনিধিত্ব করে। সো আমরা যদি দেখি একটু এখানে, যেমন নীল হলো ইউরোপের, নীল হচ্ছে ইউরোপের, নীল ইউরোপের, হলুদ এশিয়ার, হলুদ এশিয়ার, হলুদ এশিয়ার, কালো হচ্ছে আফ্রিকার,
কালো হচ্ছে আফ্রিকা, সবুজ হচ্ছে ওশেনিয়া, সবুজ হচ্ছে ওশেনিয়া, লাল হচ্ছে আমেরিকা। লাল হচ্ছে আমেরিকা, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দুটোকে বোঝানো হয়। আর অ্যান্টার্কটিকা মহাদেশ তো তার মধ্যে কোনো দেশ, কোনো গাছপালা, কোনো কিছু নাই। সো অলিম্পিকের পতাকায় 5টা চক্র প্রতিনিধিত্ব করে, লাল ইউরোপ, হলুদ এশিয়া, কালো আফ্রিকা, সবুজ ওশেনিয়া, লাল হচ্ছে আমেরিকা। ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করবো। এর পরের কোশ্চেনটা আমরা দেখি, 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? আমরা জানি 12 ভূঁইয়াদের যিনি প্রতিষ্ঠাতা তাকে ঈশা খাঁ বলা হয়। ঈশা খাঁ সোনারগাঁকে বাংলার রাজধানী করে। সোনারগাঁর অপর নাম হলো সুবর্ণগ্রাম। সোনারগাঁর অপর নাম কি? সুবর্ণগ্রাম। ঈশা খাঁর পুত্রের নাম ছিল মুসা খাঁ, এবং এই মুসা খাঁ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার সমাধি রয়েছে। এবং আমরা সবাই জানি সুবেদার ইসলাম খানকে সম্রাট জাহাঙ্গীর প্রেরণ করেন হচ্ছে তোমার এই 12 ভূঁইয়াদের দমন করার জন্য, এবং সম্রাট জাহাঙ্গীর তিনি ঢাকার নাম জাহাঙ্গীরনগর নামকরণ করেন। ঠিক আছে, ঢাকা নাম জাহাঙ্গীরনগর নামকরণ করেন। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? আমরা জানি ইতালির বিখ্যাত নেতা বেনিতো মুসোলিনি, তাকে ফ্যাসিবাদের জনক বলা হয়। ঠিক আছে, সো এই জিনিসটা মোটামুটি আমরা মাথায় রাখবো। এরপরে 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী যে সেক্টর অধীনে ছিল, আমরা জানি আমাদের 11টা সেক্টর রয়েছে, ছিল 64টা সাবসেক্টর ছিল, এবং আমাদের নৌবাহিনী 10 নম্বর সেক্টরে তাদের অধীনে ছিল 10 নম্বর সেক্টর, যেখানে রেগুলার কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। ঠিক আছে, 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি উড়োজাহাজ, জাহাজ, মহাকাশযান, ডুবোযান, খুবই আলোচিত একটা যান এটা ছিল ডুবোযান। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? আমরা জানি মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী পাকিস্তানের বিখ্যাত ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব বেনজির ভুট্টো। তিনি মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন। আর বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন ইসাবেলা পেরন, আর্জেন্টিনা থেকে নির্বাচিত হন। ঠিক আছে, বাংলাদেশের 25তম প্রধান বিচারপতির নাম কি? বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি ছিলেন সৈয়দ রেফাত আহমেদ, উনি এখন আর দায়িত্বে নেই। এরপরে আমরা দেখি বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। আমরা জানি আমাদের সংবিধান এই পর্যন্ত 17 বার সংশোধিত হয়, তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা হয় 15দশ সংশোধনীর মধ্যে, এবং তত্ত্বাবধায়ক সরকার প্রথা নিয়ে আসা হয় 13তম সংশোধনীর মাধ্যমে, বাতিল হয় 15দশ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? আমাদের যে 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সেগুলো নিয়ে আমরা জানবো। উপজাতিদেরকে নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। সো আপনারা তোমরা উপজাতিটা ভালো করে দেখার চেষ্টা করবা, কারণ উপজাতি থেকে প্রচুর পরিমাণের প্রশ্ন আসে। সো বাংলাদেশের মুসলমান উপজাতি হচ্ছে পাঙ্গন। পাঙ্গনরা হচ্ছে মণিপুরী। মণিপুরীদের 4টা অংশ আছে, তার মধ্যে একটা হচ্ছে পাঙ্গন, যারা হচ্ছে মুসলিম নৃগোষ্ঠী। নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? আমরা জানি শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন, এই 3টা হচ্ছে 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত, যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস দেন, কিন্তু এই 3টার মধ্যে শূন্য ক্ষুধা যে বিষয়টি নাই। তো জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? অন্যতম মসজিদ। এটা হলো শহীদ কবির, উনি হলেন এটা স্রষ্টা। শহীদ কবির, শিল্পী শহীদ কবির, উনি এটা স্রষ্টা, উনি এটা তৈরি করেন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত, আমরা জানি ব্লু অর্থনীতি বললে সমুদ্র সম্পদের কথা বোঝানো হয়। সমুদ্র সম্পদ, সমুদ্রের মধ্যে যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সের কথা বলা হয়, যে সম্পদেরগুলো বলা হয়। আমরা সবসময় বনজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, এই 3টা সম্পদ কিন্তু আমরা পড়বো পরীক্ষার জন্য, এগুলো থেকে আসে। যেমন তোমাকে বলি বাংলাদেশের কত % বনভূমি রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন বিভাগে, চট্টগ্রাম বিভাগে, সবচেয়ে কম আছে কোন বিভাগে, রাজশাহী বিভাগে, এগুলো মোটামুটি পড়বো আর কি। ঠিক আছে, বাংলাদেশের কত অংশ জুড়ে সুন্দরবন রয়েছে, মধুপুর ও ভাওয়ালগড়ের অবস্থান কোথায়, খনিজ সম্পদগুলো নিয়ে প্রশ্ন আসে। যেমন বাংলাদেশের বর্তমানে তেলের খনি আছে কিনা, গ্যাসের খনি কয়টা রয়েছে, সর্বশেষ আবিষ্কৃত গ্যাসের খনি কোথায়, বাংলাদেশের প্রথম সিলেটে হরিপুরে তেল গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, সো এই জিনিসগুলো মোটামুটি পড়তে হবে। মৎস্য সম্পদ নিয়ে পড়তে হবে, মিঠাপানি মাছের প্রধান উৎস কোথায়, ঠিক আছে, মিঠাপানি মৎস্য গবেষণা কেন্দ্র কোথায়, ইলিশ মাছ গবেষণা কেন্দ্র কোথায়, হ্যাঁ এরকম চিংড়ি মাছ গবেষণা কেন্দ্র কোথায়, এগুলো মোটামুটি আমরা পড়ে দেখবো, কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবর্তক করেন কে? গ্লোবাল ভিলেজ, আমরা জানি গ্লোবাল ভিলেজ ধারণার প্রবর্তক করেন হারবার্ট মার্শাল ম্যাকলুহান। ঠিক আছে, সো এইগুলো আমাদেরকে দেখতে হবে। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া, উনি ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন।
কোন দেশে যোগদানের পর ব্রিকের নাম ব্রিক্স হয়? সংগঠন সংস্থাগুলো ভালো করে পড়বা, সংগঠন সংস্থা থেকে প্রচুর প্রশ্ন আসে। সংগঠনের প্রতিষ্ঠাকাল পড়বা, সদস্য সংখ্যা পড়বা, মহাসচিব পড়বা, সদর দপ্তর পড়বা, সংগঠনটা কি ধরনের সংগঠন সেটা পড়বা। এই জিনিসগুলো সবসময় ভালো করে পড়বা এবং সংগঠনের ইতিহাস জানবা। আমরা সবগুলো ক্লাসে চেষ্টা করি তোমাদেরকে সংগঠনের ইতিহাসগুলো কি করার জন্য বলার জন্য। সো এটা হলো দক্ষিণ আফ্রিকা। এরপরে সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন? আমরা জানি দক্ষিণ কোরিয়ার ইউন সুক ইয়োল, উনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার, উনি হচ্ছেন তোমার প্রেসিডেন্ট হিসেবে সংসদে অভিশংসিত হয়েছেন। অভিশংসিত মানে হলো প্রেসিডেন্ট পদ থেকে সরে দেওয়া। অভিশংসনকে ইংরেজিতে ইমপিচমেন্ট বলা হয়, ঠিক আছে। সো কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে? আমরা জানি সেটা হলো চীন। চীন ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে। ওয়ান বেল্ট ওয়ান রোডকে দুই ভাগে ভাগ করা হয়, একটা নিউ সিল্ক রোড, একটা হলো মেরিটাইম রোড। নিউ সিল্ক রোড হচ্ছে স্থলপথে দেশগুলোর সাথে কানেকশন তৈরি করা, মেরিটাইম রোড হচ্ছে নদী পথে বা বন্দর পথে বা সমুদ্র পথে দেশগুলোর সাথে কানেকশন ক্রিয়েট করা, ঠিক আছে। সো আমরা কিন্তু ভারত, চীন, মায়ানমার, রাশিয়া এগুলো নিয়ে কিন্তু ভালোভাবে আমাদের পড়তে হবে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবস্থা কি পড়বো, মায়ানমারে বর্তমানে জাতিগত সংঘাত চলছে, এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব। মায়ানমারে 1962 সালে সামরিক শাসন শুরু হয় এবং তাদের অং সান সুচি, বিখ্যাত নেত্রী যিনি শান্তিতে নোবেল পুরস্কার পান 1991 সালে, ওনার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। চীন নিয়ে একটু আগেও আমি বলেছি তোমাদেরকে, যেমন হোয়াংহো চীনের একটা দুঃখ বলা হয়। হ্যাঁ, কেন বলা হয়? ইয়াংসি কিয়াং এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী, চীনে অবস্থিত। গ্রেট ওয়াল চীনে অবস্থিত, ঠিক আছে। এগুলো দেখার চেষ্টা করব আমরা। ভারতের রাজ্য সংখ্যা কয়টি, ভারতকে নিয়ে পড়ার চেষ্টা করব। কাশ্মীর নিয়ে ইতিহাস নিয়ে জানার চেষ্টা করব। এই জায়গাগুলো থেকে আমরা দেখব যে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম কি? আমি জানি যে এটা তোমরা কেউ ভুল করবা না, কারণ এটা সবাই জানি আমরা, প্রচুর পত্রপত্রিকায় আসছে। অপারেশন আলাক্সা ফ্লাড, যেটা ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের একটি কি অভিযান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম কি? এটাও সবাই আলোচিত, তাহারের হায়াত আল শাম। সবসময় পত্রপত্রিকা দেখার চেষ্টা করবা, রিসেন্ট কোন ঘটনাগুলো পৃথিবীতে ঘটছে, আলোচিত সেই ঘটনাগুলো দেখবা, কারণ রিসেন্ট টপিক থেকে অনেক প্রশ্ন আসে। নট নেসেসারি তোমাকে সবগুলো টপিক মুখস্থ করতে হবে, কিন্তু তুমি চেষ্টা করবা যে এই টপিকগুলো ভালোভাবে পড়ে বোঝার জন্য, কারণ এই পড়ে ভালোভাবে বুঝলে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে। আমি রাষ্ট্র উক্তিটি কার? চতুর্দশ লুইয়ের, এটি হচ্ছে ওনার একটা উক্তি, ঠিক আছে। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করলাম এবং এই প্রশ্নগুলো তোমাকে খুব হেল্প করবে, সাপোর্ট দিবে তোমার পরীক্ষার জন্য। সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, 10 মিনিট স্কুলের সাথে থাকো এবং 10 মিনিট স্কুলের সাথে থেকে তুমি তোমার বিশ্ববিদ্যালয় পথের অগ্রযাত্রাকে সামনে দিয়ে এগিয়ে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি শরীফুল ইসলাম অভ্র তোমাদের থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।